ওয়েলকাম টু দেব একাডেমি। দেব একাডেমিতে সবাইকে স্বাগত। আমাদের আজকের ভিডিও সাম কমন এরর্স ইন ইংলিশ পার্ট 2। এই সিরিজের পার্ট 1 এর ভিডিওটি আগেই প্রকাশিত হয়েছে। যারা ওই ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি অবশ্যই দেখে নেবে। আজকের ভিডিওতে কমন এরর্সগুলি যেগুলি দেওয়া হয়েছে সেগুলি সবই প্রিপোজিশনের উপর বেস করে, অর্থাৎ আমাদের ইংলিশ লেখা বা বলার সময় প্রিপোজিশনের উপরে যে এররগুলি হয় সেই রকম কিছু কমন এরর এখানে তুলে ধরা হয়েছে। এই ভিডিওটি কোনো স্পেসিফিক ক্লাসের জন্য নয়, সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীরা যারা স্কুলে বা কলেজে পড়ে বা যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, এই ভিডিওটি তাদের সবার খুবই কাজে লাগবে। তাছাড়া ছাত্রছাত্রী নয় এমন যাদেরকে ইংরেজি বলতে হয় বা লিখতে হয়, তাদেরও এই ভিডিওটি খুবই কাজে লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, বেল আইকনটি প্রেস করে রাখবে, তবে এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে সবার আগে। আমাদের আজকের প্রথম বাক্য, সি ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং টুডে। কিন্তু এই বাক্যটিতে একটু ভুল আছে। এই বাক্যটি আমরা যদি কারেক্ট করে লিখি, এই বাক্যটি হবে সি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং টুডে। কেন? তার কারণ আমরা এখানে ব্যাখ্যা করেছি। অ্যাবসেন্ট এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম হয়, ইন হয় না। যেই কারণে বাক্যটি কারেক্ট করে লিখলে হবে সি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং টুডে। এই প্রসঙ্গে একটু বলে দিই, শুধুমাত্র মিটিং নয়, যদি কেউ স্কুলে অ্যাবসেন্ট থাকে বা অন্য কোথাও অ্যাবসেন্ট থাকে তবুও কিন্তু ফ্রম হবে। আমি যদি বলি হি ইজ অ্যাবসেন্ট অ্যাট স্কুল টুডে হবে না, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল টুডে। আমাদের আজকের নেক্সট সেন্টেন্স বা সেকেন্ড সেন্টেন্স, আই কমপ্লিটলি এগ্রি টু ইউ উইথ দিস পয়েন্ট। কিন্তু এই বাক্যটিতে ভুল আছে। এখানে দুটি ভুল আছে। প্রথম হচ্ছে দুটো প্রিপোজিশন আছে এখানে, একটা টু এবং একটা উইথ। এই দুটি প্রিপোজিশনে ভুল আছে। এই বাক্যটাকে যদি আমরা সঠিকভাবে লিখি তবে এই বাক্যটি হবে আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট। কেন এমন হলো তার ব্যাখ্যা আমরা নিচে দিয়েছি। আমরা বলেছি এগ্রির পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় নিম্নরূপ। কেমন? এগ্রি উইথ এ পারসন অন এ পয়েন্ট টু এ প্রপোজাল। অর্থাৎ যার সঙ্গে এগ্রি করছি সেখানে উইথ হবে, যে বিষয়ে এগ্রি করছি তার আগে অন হবে, এবং কোনো প্রস্তাবে যদি সম্মত হই তবে অবশ্যই টু হবে। সেদিক থেকে দেখতে গেলে এই বাক্যটি হবে আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট। আমাদের আজকে থার্ড সেন্টেন্স, করোনা ইনফেক্টেড পেশেন্টস আর প্রিভেন্টেড টু কাম টু আওয়ার ভিলেজ। কিন্তু এই বাক্যটিতে ভুল আছে। এই বাক্যটিকে যদি আমরা কারেক্ট করে লিখি, বাক্যটি হবে করোনা ইনফেক্টেড পেশেন্টস আর প্রিভেন্টেড ফ্রম কামিং টু আওয়ার ভিলেজ। কেন এমন হলো তার ব্যাখ্যা আমরা এখানে দিয়েছি। এখানে বলা হয়েছে প্রিভেন্টের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম হয়, টু হয় না। যে কারণে আমরা এই বাক্যটি, যে বাক্যটি দেওয়া আছে প্রথমে, করোনা ইনফেক্টেড পেশেন্টস আর প্রিভেন্টেড টু কাম টু আওয়ার ভিলেজ, এই বাক্যটা আপাত দৃষ্টিতে দেখলে ঠিক মনে হলো, কিন্তু বাক্যটি ভুল। এখানে আমাদেরকে অবশ্যই টু ব্যবহার করা যাবে না। টু এর পরিবর্তে আমাদের এখানে ফ্রম ব্যবহার করতে হবে, এবং যখনই আমরা টু এর পরিবর্তে ফ্রম ব্যবহার করব তারপরে যদি কোনো ভার্ব বসে অবশ্যই তার আইএনজি ফর্ম হবে। যে কারণে সঠিক সেন্টেন্সটি হবে করোনা ইনফেক্টেড পেশেন্টস আর প্রিভেন্টেড ফ্রম কামিং টু আওয়ার ভিলেজ। আমাদের আজকে নেক্সট সেন্টেন্স, ফোর্থ সেন্টেন্স, হি ইনসিস্টেড মি টু রিপে হিজ মানি। কিন্তু এই বাক্যটি ভুল। এই বাক্যটিকে সঠিক করে লিখলে হবে হি ইনসিস্টেড অন মাই রিপেইং হিজ মানি। কেন এমন হলো তার ব্যাখ্যা আমরা এখানে দিয়েছি। এখানে আমরা বলেছি ইনসিস্টের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসে, অর্থাৎ ইনসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসবে, এটা কখনোই টু বসবে না। যে কারণে বাক্যটিকে যদি আমরা সঠিক করে লিখি তবে বাক্যটি হবে হি ইনসিস্টেড অন মাই রিপেইং হিজ মানি। অন্য এই ইনসিস্ট ব্যবহার করে যদি অন্য বাক্য বলি, যেমন হি ইনসিস্টেড অন মাই স্টেইং, এটা কিন্তু কখনোই হি ইনসিস্টেড মি টু স্টে হবে না। তার পরিবর্তে হবে হি ইনসিস্টেড অন মাই স্টেইং। আমাদের পরবর্তী সেন্টেন্স, ফিফথ সেন্টেন্স, হোয়াট ইজ দ্য টাইম ইন ইয়োর ওয়াচ। কিন্তু এই কোশ্চেনটি ভুল। হোয়াট ইজ দ্য টাইম ইন ইয়োর ওয়াচ, এই প্রশ্নটি ভুল, এই কোশ্চেনটি ভুল।
এর কারেক্ট সেন্টেন্স হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, অর্থাৎ ইনের পরিবর্তে বাই হল। কেন হলো তার ব্যাখ্যা এখানে আমরা দিয়েছি। ঘড়িতে কটা বাজে বোঝাতে টাইম বাই ওয়াচ হয়, অর্থাৎ আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে এখন কটা বাজে, তাহলে আমাদের অবশ্যই বলতে হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, কখনোই হবে না হোয়াট ইজ দ্য টাইম ইন ইয়োর ওয়াচ। আমাদের আজকে নেক্সট সেন্টেন্স অর্থাৎ সিক্সথ সেন্টেন্স, আই হ্যাভ বিন ইনভাইটেড অ্যাট দ্য মিটিং। কিন্তু এই সেন্টেন্সটি কারেক্ট নয়, এটি একটি ইনকারেক্ট সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে যদি আমরা কারেক্ট করে লিখি, এই সেন্টেন্সটি হবে আই হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য মিটিং। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিপোজিশন অ্যাটের পরিবর্তে প্রিপোজিশন টু হলো। কেন হলো তার কারণ এখানে আমরা লিখেছি মিটিং, পার্টি ইত্যাদিতে আমন্ত্রণ করলে টু হয়, অর্থাৎ আমরা যদি কাউকে কোথাও আমন্ত্রণ জানাই সেটা সবসময় টু হবে। যেমন আমরা বলতে পারি মিস্টার দত্ত ইজ ইনভাইটেড টু দ্য মিটিং বা মিস্টার দত্ত ইজ ইনভাইটেড টু দ্য পার্টি। কখনোই এটা হবে না যে মিস্টার দত্ত হ্যাজ বিন ইনভাইটেড অ্যাট দ্য মিটিং অর মিস্টার দত্ত ইজ ইনভাইটেড ইন দ্য মিটিং ইত্যাদি। আমাদের নেক্সট সেন্টেন্স সেভেন্থ সেন্টেন্স, দে কুড নট অ্যারাইভ অ্যাট টাইম। কিন্তু এই বাক্যটি কারেক্ট নয়। এই বাক্যটিকে যদি আমরা কারেক্ট করে লিখি, এই বাক্যটি হবে দে কুড নট অ্যারাইভ ইন টাইম বা দে কুড নট অ্যারাইভ অন টাইম, কিন্তু কখনোই অ্যাট টাইম হবে না। অর্থাৎ নির্ধারিত সময়ে পৌঁছাতে গেলে কি হয় তার ব্যাখ্যা এখানে আমরা দিয়েছি। আমরা এখানে বলছি নির্ধারিত সময়ে বোঝাতে অন টাইম আর নির্ধারিত সময়ের পূর্বে বোঝাতে ইন টাইম হয়। এখানে আমি একটু বলে দিই যে অন টাইম এবং ইন টাইম কখন হয়। কোনো একটি নির্দিষ্ট কাজ যে নির্ধারিত সময় হওয়ার কথা যদি সঠিক সময়ে সেটি হয় বা সম্পন্ন হয় তখন আমরা অন টাইম বলি। যেমন আমরা বলতে পারি দ্য শো স্টার্টেড অন টাইম, অর্থাৎ শো তার নির্ধারিত সময় শুরু হয়েছিল। আর ইন টাইম কখন? ইন টাইম হচ্ছে নির্ধারিত যে জায়গাটাতে বা যে সময়টাতে পৌঁছালে তারপরে আমাদের কোনো আর অসুবিধা হবে না বা বিপদ হবে না বা কোনো অসুবিধা হবে না, সেরকম ক্ষেত্রে আমরা ইন টাইম বলি। যেমন দ্য উন্ডেড ম্যান ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল ইন টাইম, অর্থাৎ যে ব্যক্তি আহত হয়েছিল তাকে আমরা বিপদ হওয়ার আগেই যথাসময়ে হাসপাতালে পৌঁছাতে পেরেছিলাম। অথবা উই রিচ দ্য এয়ারপোর্ট ইন টাইম, অর্থাৎ আমরা নির্দিষ্ট সময় পূর্বেই এয়ারপোর্টে পৌঁছতে সক্ষম হয়েছিলাম। এরকম অর্থাৎ আইদার এটা অন টাইম হবে অথবা ইন টাইম হবে বাক্যের বা সেন্টেন্সের মিনিং অনুযায়ী, কিন্তু কখনোই সেটা অ্যাট টাইম হবে না। আমাদের আজকে নেক্সট সেন্টেন্স, এইথ সেন্টেন্স, দ্য গার্ল স্টেয়ার্স মি অ্যাট দ্য ফেস। কিন্তু এই বাক্যটি কারেক্ট নয়, এটি একটি ইনকারেক্ট সেন্টেন্স। এই বাক্যটিকে যদি আমরা কারেক্ট করে লিখি, এই বাক্যটি হবে দ্য গার্ল স্টেয়ার্স মি ইন দ্য ফেস। কিন্তু কেমন এমন হলো তার ব্যাখ্যা এখানে আমরা দিয়েছি। টু স্টেয়ার সামওয়ান ইন দ্য ফেস, এটি একটি ইডিয়াম যার অর্থ টু লুক ডাইরেক্টলি ইনটু দ্য আইজ অফ সামওয়ান, অর্থাৎ টু স্টেয়ার সামওয়ান ইন দ্য ফেস। এটা একটা ইডিয়াম, ফলে এই ইডিয়ামটা চেঞ্জ করে আমরা যদি স্টেয়ারিং সামওয়ান অ্যাট দ্য ফেস করি তবে অবশ্যই এটি ভুল হয়ে যাচ্ছে। কারেক্ট ইডিয়ামটি হচ্ছে টু স্টেয়ার সামওয়ান ইন দ্য ফেস, যার অর্থ, যে ইডিয়ামটার অর্থ কারোর দিকে সরাসরি তাকানো বা কারোর চোখের দিকে সরাসরি তাকানো, তাকে আমরা বলি টু স্টেয়ার সামওয়ান ইন দ্য ফেস। কখনোই কিন্তু টু স্টেয়ার সামওয়ান অ্যাট দ্য ফেস হবে না। অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি আমরা কারেক্ট করে লিখি তাহলে সেন্টেন্সটা হবে দ্য গার্ল স্টেয়ার্স মি ইন দ্য ফেস। আমাদের আজকের নেক্সট সেন্টেন্স, মিস্টার সেন ইজ নট ইন দ্য কমিটি। কিন্তু এই সেন্টেন্সটি ইনকারেক্ট। এটাকে যদি আমরা কারেক্ট করে লিখি এই সেন্টেন্সটিকে, এটি হবে মিস্টার সেন ইজ নট অন দ্য কমিটি, অর্থাৎ ইনের পরিবর্তে এখানে আমরা অন ব্যবহার করলাম। কেন করলাম তার কারণ এখানে আমরা দিয়েছি। কমিটিতে থাকা বোঝালে অন দ্য কমিটি হয়,
অর্থাৎ কেউ যদি কোনো কমিটিতে থাকে তবে সেটা কিন্তু সবসময় অন দ্য কমিটি হবে। যেমন আমি বলতে পারি আই অ্যাম অন দ্য স্পন্সর্ড কমিটি অফ দ্য স্কুল, কিংবা মিস্টার দাস ইজ অন দ্য ম্যানেজিং কমিটি অফ দ্য স্কুল। কিন্তু কখনোই এটা হবে না মিস্টার দাস ইজ ইন দ্য ম্যানেজিং কমিটি অফ দ্য স্কুল, এটা কিন্তু কখনোই হবে না। এটা হবে মিস্টার দাস ইজ অন দ্য ম্যানেজিং কমিটি অফ দ্য স্কুল। আমাদের আজকের নেক্সট সেন্টেন্স, 10th সেন্টেন্স, দিস ইজ দ্য কি অফ মাই রুম। কিন্তু এই বাক্যটি ইনকারেক্ট। এই বাক্যটিকে যদি আমরা কারেক্ট করে লিখি এটি হবে দিস ইজ দ্য কি টু মাই রুম। কেন এমন হলো তার ব্যাখ্যা এখানে আমরা দিয়েছি। আমরা বলেছি কোনো কিছুর চাবি বোঝালে কি টু হয়, অর্থাৎ কোনো কিছুর চাবি যদি বোঝায় তখন কিন্তু আমরা কি টু করব, কখনোই কিন্তু কি অফ করব না। যে কারণে এই সেন্টেন্সটিকে কারেক্ট করলে হবে, এই বাক্যটি তখন হবে দিস ইজ দ্য কি অফ মাই রুম। এটা ভুল, এর বদলে হবে দিস ইজ দ্য কি টু মাই রুম। আমাদের আজকের নেক্সট সেন্টেন্স, 11th সেন্টেন্স, আই শ্যাল ইনফর্ম দিস টু দ্য পুলিশ। কিন্তু এই বাক্যটি ইনকারেক্ট সেন্টেন্স। এই বাক্যটিকে যদি আমরা কারেক্ট করে লিখি এই সেন্টেন্সটি হবে আই শ্যাল ইনফর্ম দ্য পুলিশ অফ দিস। কেন এমন হলো তার ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে কাউকে কিছু ইনফর্ম করা বোঝালে ইনফর্ম সামওয়ান অফ সামথিং হয়, অর্থাৎ কাউকে যদি আমরা কোনো কিছু জানাই তখন কিন্তু ইনফর্ম সামওয়ান অফ সামথিং এই ধরনের গঠন করতে হয়। যে কারণে এই বাক্যটিকে কারেক্ট করে লিখতে এটা হলো আই শ্যাল ইনফর্ম দ্য পুলিশ অফ দিস। কিন্তু এটা কখনোই এমন হবে না আই শ্যাল ইনফর্ম দিস টু দ্য পুলিশ, এটা একদমই ভুল। এই বাক্যটা কারেক্ট করলে আমাদের লিখতে হবে আই শ্যাল ইনফর্ম দ্য পুলিশ অফ দিস। আমাদের আজকে নেক্সট সেন্টেন্স, 12th সেন্টেন্স, সি হ্যাজ এ রিং ইন হার ফিঙ্গার। কিন্তু এই সেন্টেন্সটি ইনকারেক্ট। এই সেন্টেন্সটিকে যদি আমরা কারেক্ট করে লিখি এই সেন্টেন্সটি হবে সি হ্যাজ এ রিং অন হার ফিঙ্গার, অর্থাৎ এখানে ইনের পরিবর্তে অন হলো। কেন এমন হলো তার এক্সপ্লানেশন এখানে আমরা দিয়েছি। আমরা এখানে বলেছি আঙুলে আংটি পরা বোঝাতে রিং অন দ্য ফিঙ্গার হয়, অর্থাৎ কেউ যদি আঙুলে কোনো আংটি পরে তখন আমরা অবশ্যই লিখব হি অর সি হ্যাজ এ রিং অন আর ফিঙ্গার অর হি হ্যাজ এ রিং অন হিজ ফিঙ্গার। কিন্তু আমরা কখনোই বলতে পারবো না হি হ্যাজ এ রিং ইন হিজ ফিঙ্গার বা সি হ্যাজ এ রিং ইন হার ফিঙ্গার, এটা কিন্তু কখনোই হবে না। আমাদের আজকে নেক্সট সেন্টেন্স, 13th সেন্টেন্স, ইট ইজ ডিফিকাল্ট টু মি। কিন্তু এই সেন্টেন্সটি ইনকারেক্ট। এই সেন্টেন্সটিকে যদি আমরা কারেক্ট করে লিখি এই সেন্টেন্সটি হবে ইট ইজ ডিফিকাল্ট ফর মি, অর্থাৎ টু এর বদলে ফর হলো। কেন হলো তার এক্সপ্লানেশন এখানে আমরা দিয়েছি। ডিফিকাল্টের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসে, অর্থাৎ যখন কারো কিছুর কাছে কোনো কিছু ডিফিকাল্ট হয় বা কঠিন হয় তখন অবশ্যই সেটা তার জন্য ফর হয়, কখনোই কিন্তু সেটা তার জন্য টু হবে না। অর্থাৎ এই সেন্টেন্সটাকে যদি আমরা কারেক্ট করে লিখি এটা হবে ইট ইজ ডিফিকাল্ট ফর মি, দ্যাট ইজ সামথিং ইজ ডিফিকাল্ট ফর মি, কিন্তু কখনই হবে না সামথিং ইজ ডিফিকাল্ট টু হিম বা সামথিং ইজ ডিফিকাল্ট টু মি, এরকম কিন্তু কখনোই হবে না। আমাদের আজকে লাস্ট সেন্টেন্স, আই কট দ্য বয় ইন দ্য নেক। কিন্তু এই সেন্টেন্সটি ইনকারেক্ট সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে যদি আমরা কারেক্ট করে লিখি এই সেন্টেন্সটি হবে আই কট দ্য বয় বাই দ্য নেক, অর্থাৎ ইনের পরিবর্তে এখানে বাই হলো। কেন হলো তার এক্সপ্লানেশন এখানে আমরা দিয়েছি। আমরা বলেছি কারো শরীরের কোথাও ধরলে বাই হয়, অর্থাৎ আমি যদি কাউকে কোথাও ধরি সেক্ষেত্রে আমাদের কিন্তু বাই ইউজ করতে হবে, কখনোই কিন্তু আমরা ইন ইউজ করতে পারবো না। সেজন্য এই সেন্টেন্সটিকে কারেক্ট করে লিখলে হবে আই কট দ্য বয় বাই দ্য নেক, কখনোই এটা হবে না আই কট দ্য বয় ইন দ্য নেক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে এই ধরনের আরও ভিডিও তৈরি করতে ইন্সপিরেশন পাওয়া যায়। ধন্যবাদ।